আমি প্রথমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার যেটি তিনি কালের কণ্ঠকে দিয়েছেন, সেটি নিয়ে সারা দেশে বেশ হইচই। যদিও আর কিছু কিছু অংশ আমরা আগে থেকে জানি বা আমাদের এই যে চ্যানেল মানচিত্র সেখানেও কোনো কোনো বিষয় উঠে এসেছে, প্রেস উইং কেড়ে নেওয়া কিংবা তার সাথে যে আচরণগুলো করা হয়েছে, অথবা তিনি এর আগেই রয়টার্সের সঙ্গেও একটি সাক্ষাৎকারে এ ধরনের কিছু কিছু ইনফরমেশন দিয়েছিলেন। সেটিকে কেন্দ্র করে এখন জামায়াতের আমির নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছেন। যে সরকার গঠনের বিষয়ে, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে তখন তিনি যে কথাগুলো বলেছিলেন, পরবর্তীতে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন, এখন আবার সেই সব বিষয়ে আড়াল করে যাচ্ছেন, এটি তিনি ঠিক করছেন না। আসলে কি আহ খুব আপত্তিজনক কিছু বলেছেন রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে, আপনার কাছে মনে হয়? বা জামাতে আমির যদি এই মন্তব্য করছেন সেই সব বিষয়ে আপনার বিশ্লেষণ না, কি? এখানে আপত্তিকর আমি কিছুই দেখলাম না। এখানে মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি 8 মাস পরে তার বুকের ভেতরে যেসব পুঞ্জীভূত ক্ষোভ আছে সেটাকে তিনি মানে প্রকাশ করতে চেয়েছেন, এবং তিনি কি কন্ডিশনে ছিলেন, কিভাবে তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে 8 মাস, এগুলো তিনি বলতে চেয়েছেন এবং তিনি বলেছেন। তো সেখানে ওই সরকার গঠনের বিষয়টা, যে তিনি প্রধান বিচারপতিকে ফোন করলেন এবং পরামর্শ চাইলেন, কারণ সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। আর তারা আলোচনায় ডিসাইড করেছেন যে এখানে জরুরি অবস্থা হবে না, সামরিক আইনও হবে না, এবং জাতীয় সরকারও হবে না, কেয়ারটেকারও হবে না। সো অন্তর্বর্তী সরকারই হতে হবে। তখন ওই 106-এর অনুচ্ছেদ অনুযায়ী একটা রেফারেন্স পাঠানো, এবং সেটা আম, প্রধান বিচারপতি ফুল বেঞ্চ নিয়ে আলোচনা করেছেন, তাকে টেলিফোনে তার কথাবার্তা হয়েছে। অর্থাৎ এখানেও একটা ইঙ্গিত আছে যে এই যে রেফারেন্স যে জবাবটা প্রধান বিচারপতি দিয়েছেন, যে হ্যাঁ, এই সময়ের প্রয়োজনে তত অন্তর্বর্তী সরকার গঠন করা যায়, সেটার হয়তো কোনো কাগজ নেই। মানে তিনি কিন্তু বলছেন যে আমার সাথে তার টেলিফোনে কথা হয়েছে। সো এখন 18 মাস আগেই কিন্তু এইটা বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী ওই ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটা সংবিধানে না থাকলেও এটা সময়ের প্রয়োজনে করা হয়েছে। কাজে তিনি সেটা ব্যাখ্যা করেছেন যে কিভাবে হয়েছে। হয়তো তিনি একটু রংচং হয়তো দিয়ে থাকতেও পারেন, নিজেকে একটু, তার নিজস্ব ভূমিকাটা হয়তো একটু বেশি বড় করে দেখাতে চেয়েছেন, যে আমি এটা করছি, আমি সিদ্ধান্ত নিলাম, আমি দৃঢ়ভাবে দাঁড়ালাম, আমার পাশে সেনাপ্রধান ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সো হয়তো সেটা তিনি করেছেন, কিন্তু এখানে প্রক্রিয়াগতভাবে কোনো মানে খারাপ কথা বা কোনো মানে বেফাস কথা বলেছেন বলে আমার মনে হলো না। কারণ যে প্রক্রিয়ার কথা বলেছেন, আমরা এই 18 মাস এই প্রক্রিয়ার কথাই জেনে এসেছি। এখন কে কখন কাকে ফোন করলেন, কিভাবে হলো, সেটা তিনি একটু ব্যাখ্যা দিয়েছেন, এইটুকু। এখানে আমি কোনো যেমন হ্যাঁ, এখানে আমি কোনো মানে বিতর্ক বিতর্ক করার বিষয় খুঁজে পাচ্ছি না। মানে জামাতের আমি আমি যেভাবে খুঁজে পাচ্ছি না। শফিকুর রহমান যে বিষয়টি বিশেষ করে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে বিষয়টি বা পদত্যাগ পত্রটি হুম, দেখা না দেখা বা পাওয়া না পাওয়া, থাকা না থাকা বিষয়ে একটা বিতর্ক ছিল। সেটি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই ধরনের পদত্যাগ পত্র আমি দেখিনি। হুম, এখন যেহেতু সরকার গঠন হয়েছে সেই আলোকে রাষ্ট্রপতি কথা বলেছেন পরবর্তীতে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে, এবং সেখানে তিনি ওই বিষয়গুলো অ্যাভয়েড করে গেছেন, যার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এর আগে রাষ্ট্রপতি কি বলেছেন, মাঝখানে তিনি আবার অন্য কথা বললেন, এখন হুম। এসে আবার সেই বিষয়গুলো বলছেন না। আসলে কি ওই পদত্যাগ পত্র থাকা বা না থাক, মানে থাক বা না থাক, হুম। মানে এখন আর ওইগুলো কোনো কার্যকারিতা আছে? মানে যদি না, না দিয়েও থাকে পদত্যাগ পত্র। না, এটা তো এখন টোটালি ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক একটা বিষয় হয়ে গেছে, যে শেখ হাসিনা আদৌ কোনো পদত্যাগপত্র সই করে রাষ্ট্রপতিকে দিয়েছিলেন কিনা। কারণ হুম, 18 মাস পার হয়ে গেছে, একটা সরকার 18 মাস রাজত্ব করে গেছে, নির্বাচন দিয়েছে, নতুন একটা সরকার শপথ নিয়ে ক্ষমতায় এসছে। কিন্তু ব্যাপারটা হলো যে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিন্তু কোনো প্রশ্ন ছিল না শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে। এবং তিনি হুম, যেহেতু প্রশ্ন ছিল না, সেহেতু তিনি কোনো কোনো ওই প্রসঙ্গে কোনো কথাই বলেননি। তিনি কিন্তু যেসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে ঠিক সেই সব বিষয়ে তিনি কথা বলে গেছেন। আম, এখানে তিনি আহ, প্রথম পর্ব যেটা প্রকাশ করলো কালের কণ্ঠ, সেখানে ছিল যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, যে প্রধানমন্ত্রী আসবেন তিনি জানতেন, আসার কথা ছিল, হুম, কিন্তু তারপর তিনি আসেননি। এটা কিন্তু তিনি বলেছেন তিনি আসেননি, এবং পরে জানতে পারলেন যে তিনি ভারতে চলে গেছেন। অর্থাৎ তার মানে কি, তার সাথে প্রধানমন্ত্রী দেখাই হয়নি। তাহলে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে কি করে? এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে ওইরকম কোনো হস্তান্তর হয়নি, কারণ তার সাথে তো প্রধানমন্ত্রী দেখাই হয়নি।
এই কথা তো তিনি প্রথম মানে সাক্ষাৎকারের প্রথম পর্ব যেটা কালের কণ্ঠ প্রকাশ করলো সেটাতেই তিনি বলেছেন, কিন্তু এক্সপ্লিসিটলি বলেননি, যেহেতু তাকে প্রশ্ন করা হয়নি যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি, এই কথাটা তিনি বলেননি, কারণ প্রশ্ন করেননি। হয়তো প্রশ্ন করতে পারতেন তারা যে তাহলে ওনার পদত্যাগপত্র আপনি পেলেন কি করে, তখন সে হয়তো বলতো যে আমি এসব কিছু পাইনি। কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়নি সেহেতু হয়তো কোনো পদত্যাগপত্র তিনি পাননি, যেটা তিনি আগে বলেছেন ওই মতিউর রহমান চৌধুরীকে। বিশেষ করে কোনো মহলের পক্ষ থেকে আহ এমন দাবি করা হচ্ছে যে রাষ্ট্রপতি বিএনপির একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, বিএনপি কে বেশ দায়িত্বশীল একটি দল হিসেবে আহ তিনি তুলে ধরার চেষ্টা করছেন। এটা সত্য কথা, বিএনপির কারণেই তার অপসারণের বিষয়টি একেবারেই মুখ থুবড়ে পড়ে, এটি তো আমরা জানি। যাই হোক, যেহেতু রাষ্ট্রপতির মেয়াদ আছে 2028-এর এপ্রিল পর্যন্ত, এখনো বলা যায় 2 বছরের বেশি সময়, অনেকে মন্তব্য করছেন যে বিএনপি সিম্প্যাথি পেয়ে তিনি রাষ্ট্রপতি পদে থেকে যাওয়ার চেষ্টা করছেন, এবং তিনি নিজেও এই মন্তব্য করেছেন সাক্ষাৎকারে যে এটি বিএনপির উপর নির্ভর করছে তারা কি করবে রাষ্ট্রপতির বিষয়ে। আসলে কি তিনি সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, বা যদি করেও থাকেন সেখানে আপত্তি জানানোর কিছু আছে কিনা? না, আমার মনে হয় না তিনি বিএনপির সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করছেন। আমার মনে হয় তিনি সিনসিয়ারলি, তিনি বিএনপি সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে যেসব কথা বলছেন সেগুলো তিনি খুব সিনসিয়ারলি বলছেন। কারণ বিএনপি নির্বাচিত হওয়ায় এবং তারেক রহমান তার সাথে যে আচরণ করেছে, তাকে রাষ্ট্রপতি যে সম্মান পাওয়া দরকার বা যে প্রাপ্য, একটা রাষ্ট্রপতির যে সম্মান প্রাপ্য, তারেক রহমান তাকে কিন্তু সেই সম্মানটা দিয়েছেন। এবং আজকে হয়তো আপনি পত্রিকায় দেখেছেন যে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ইউনূস সরকার তার প্রেস সচিব এবং তার পুরো প্রেস টিমটাকে প্রত্যাহার করে নিয়েছিল, যাতে তার কোনো মানে প্রেসের সাথে কোনো যোগাযোগই যাতে না থাকে। তো এই বিএনপি সরকার এসে তার প্রেস সচিব নিয়োগ করেছে, তার মানে কিন্তু রাষ্ট্রপতি যা থাকা দরকার সেগুলো বিএনপি করছে। তো কাজেই তার একটা কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারই আছে, কারণ 18 মাস যেই আচরণ তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, তারপর বিএনপি এখন যে আচরণ করছে, তিনি তো মানে এক ধরনের কৃতজ্ঞতা বোধ তার থাকবেই। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এই দ্বিতীয় পর্বের যেই সাক্ষাৎকারে যে দ্বিতীয় পর্বটা প্রকাশ করেছে কালের কণ্ঠ, সেখানে শেষের দিকে কিন্তু তার প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে প্রশ্ন আছে। এবং তিনি পরিষ্কার বলেছেন যে রয়টার্সকে তিনি যে কথাটা বলেছিলেন যে তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না, সেটা একটা ক্ষোভ থেকে বলেছিলেন। মানে ওই মানে থাকবেনই না এমন না, ও একটা ক্ষোভ থেকে বলেছিলেন। কিন্তু ওই পরিস্থিতি আর নেই, দেয়ারফর সেই ক্ষোভও এখন নেই। কিন্তু তিনি বলছেন যে মূল বিষয় হলো বিএনপি যদি চায় তিনি চলে যান, কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী কাউকে প্রেসিডেন্ট করবেন, তাহলে তার কোনো আপত্তি নেই, তিনি সম্মানের সাথে চলে যাবেন। এবং ইংরেজিতে বলেছেন আই আই লাভ টু গো, তার মানে তিনি যেতে পারলেই মানে মানে ভালো লাগবে তার। কিন্তু বলেছেন তারা যদি বলে তুমি থাকো আমি থাকবো, তারা যদি বলে তুমি চলে যাও আমি মানে সসম্মানে চলে যেতে প্রস্তুত। কাজে তিনি কিন্তু বলেননি যে না, তার 2 বছরের মেয়াদ আছে সেটা তিনি পূর্ণ করে যেতে চান। কারণ তিনি খুব ভালো করে জানেন যে এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এবং রাজনৈতিকভাবে যদি নির্বাচিত সরকারের পক্ষে আগের সরকারের মনোনীত প্রেসিডেন্ট নিয়ে কাজ করা ডিফিকাল্ট হয়, তাহলে নতুন সরকার তাকে অনুরোধ করতেই পারে যে আপনার হয়তো যাওয়া উচিত, কারণ এই পরিস্থিতিতে 2টা বছর একটা ঝামেলা হবে। So এখন বিএনপি সেটা করবে কি করবে না সেটা বিএনপির ব্যাপার, কিন্তু রাষ্ট্রপতি পরিষ্কার করে দিয়েছেন যে বিএনপি চাইলে তিনি চলে যাবেন এবং মানে খুশি মনেই যাবেন। এরকম কি, মানে একেবারে ইরেলিভেন্ট প্রশ্ন, তারপরে মানুষের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন কি দিচ্ছে বিধায় আমি এই প্রশ্নটি আপনাকে করছি, যে এরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে রেখে দিতে চাইবে, বা রেখে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন এটা হতে পারে বিএনপি, বিশেষ করে তারেক রহমান যদি মনে করে যে আমি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই, যেখানে আমরা নির্বাচিত, আমরা সব নিয়ে নিব, সব দখল করে নিব, সেই সংস্কৃতি আমরা মানে হয়ে আসছে বাংলাদেশে, সেখান থেকে আমরা একটু পরিবর্তন করতে চাই, তিনি যদি মনে করেন, তাহলে হয়তো এইটা হচ্ছে তার জন্য একটা সুযোগ যে এই রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, আমি এখানে হাত দিব না, কারণ এটা রাষ্ট্রপতি, এটা সব মানে অন্য সবকিছুর ঊর্ধ্বে এই এই পজিশনটা। এবং তার কাছ থেকে আমরা শপথ নিয়েছি, তিনি পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন, তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন, সরকারের ভাষণটা রাষ্ট্রপতি দেয়। সো এই সবই হবে এই রাষ্ট্রপতির হাত দিয়ে। তাহলে তিনি যদি মনে করেন যে আমি যদি এই রাষ্ট্রপতির দিকে হাত না দিয়ে তাকে তার 2 বছর পূরণ করতে সুযোগ দিই, তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগে মানে
সাধারণত সরকার পরিবর্তন হলেই সবাই মনে করে যে রাষ্ট্রপতিকেই প্রথমে সরানো দরকার আর কি। আমাদের লোক না, আমি নিশ্চিত যে বিএনপির অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো আশা করছেন যে তাদেরকে রাষ্ট্রপতি বানানো হবে, কিন্তু তাদেরকে হয় এখনই বানানো হবে, এই বছরই বানানো হবে, না হয় 2 বছর ওয়েট করতে হবে। এখন এই সবই নির্ভর করবে যে তারেক রহমান কি দৃষ্টান্ত স্থাপন করতে চান। তিনি যদি বলেন শাহাবুদ্দিনকে যে না, এটা সম্ভব না, আপনি চলে যান, কারণ এটা মানে রাজনীতির জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বিশেষ করে আপনার এই জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী যদি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়, যেখানে তিনি কয়েকটা কমিশনের, গুরুত্বপূর্ণ কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করতে পারবেন সরকারের পরামর্শ ছাড়াই, এটা যদি হয় তাহলে বিএনপি হয়তো শাহাবুদ্দিনকে সেখানে রাখতে চাইবে না, হয়তো চাইবে তাদের নিজের লোক ওখানে দিতে, যদি ওই ওই সংশোধনীটা যদি এই অধিবেশনে পাশ হয়। কিন্তু সেটির কি কোনো সম্ভাবনা আছে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি এরকম প্রভূত ক্ষমতার অধিকারী করা? মানে এটা এটা তো জুলাই সনদে তো এটা তো একটা প্রস্তাব, জুলাই সনদের একটা প্রস্তাবে তো এই কথাটাই আছে কয়েকটা, যদিও বিএনপির কিছু আপত্তি আছে সেটা নিয়ে। হ্যাঁ, আম, এবং জুলাই সনদটা তারা ওইভাবে পাশও করবে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেয়নি। তারা কিছু কিছু হয়তো পাশ করবে, তাদের 21 দফা কর্মসূচির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর সাথে, যেগুলো জুলাই সনদের সাথে সামঞ্জস্যতা রয়েছে, হয়তো সেগুলো করবে। প্রশ্ন হচ্ছে যে তাহলে জামাতের আমির কি এরকম একটি আশঙ্কা থেকেই এখন এই ধরনের বিরোধিতা করছে, মানে আহ, রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার সেটিতে, যে হয়তো বিএনপির সঙ্গে এক ধরনের এলাই হয়ে থাকতে পারে রাষ্ট্রপতির, এবং যেহেতু জামাত এবং এনসিপি শুরু থেকেই বর্তমান রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আসছিল, এবং সেই রাষ্ট্রপতির অধীনে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন, এই ধরনের কোনো একটা জায়গা থেকে, সেই আশঙ্কা থেকে এই ধরনের মন্তব্য কিনা ডক্টর শফিকুর রহমানের? আমার এখন আমি জানি না জামাতের নেতা কি ষড়যন্ত্রের কথা আভাস তিনি পাচ্ছেন, বা হুম, হুম, রাষ্ট্রপতি আদৌ কি করতে পারে এখন। তিনি যদি মনে করেন যে রাষ্ট্রপতি হচ্ছে একটা সেতুবন্ধন, এই বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের একটা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে, সেটা একটা ধারণা তার মাথায় থাকতে পারে। কিন্তু রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে কোনো ইন্ডিকেশন দেননি যে তিনি আওয়ামী লীগের সাথে তার কোনো যোগাযোগ আছে, বা আওয়ামী লীগ নিয়ে তিনি আদৌ তার হুম। কোনো ভাবনা আছে। এবং তিনি এটাও বলছেন যে রাষ্ট্রপতি যখন আর থাকবেন না, তিনি মানে তার আইনি পেশায় ফিরে যাবেন, কাজেই রাজনীতিতেও থাকবেন এরকম কোনো আভাস তিনি দেননি। কাজেই জামাতের নেতা কি ভাবছেন যে আম, মানে রাষ্ট্রপতি কেন তাদের প্রতি একটা হুমকি হবে আমি জানি না। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান, সামরিক বাহিনী ভালো সম্পর্ক, কারণ সামরিক বাহিনী সবসময় মনে করে রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম কমান্ডার, Right. সর্বাধীন। কাজেই এবং তারা সশস্ত্র তাকে, বাহিনীর প্রধান। হ্যাঁ, তারা তাকে, এবং তিনি হচ্ছেন এই সাংবিধানিক কি বলবো, কন্টিনিউটির যে ধারাবাহিকতা, সেটার একটা একটা প্রতীক। তিনি একমাত্র ধারাবাহিকতা রক্ষা করেছেন এই গত 18 মাসে, আর কোনো কিছুতেই তো সাংবিধানিক ধারাবাহিকতা বালাই ছিল না, শুধুমাত্র রাষ্ট্রপতির অবস্থান ছিল, এবং সেটা সামরিক বাহিনী একেবারে রিলিজিয়াসলি তারা প্রোটেক্ট করে গেছে। কাজেই রাষ্ট্রপতির সাথে সামরিক বাহিনীর একটা ভালো সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। এখন তারেক রহমান যদি চায় যে এই জিনিসটায়, যেটা বাংলাদেশকে স্টেবল রাখতে পারে, সেটা তিনি মেনটেন করবেন, কন্টিনিউ করবেন, তাহলে তিনি করতেই পারেন, এবং সেটা জামাতের নেতার কেন আম, বুকে আগুন ধরাই দিবে আমি জানি না। বরং কাকতালীয় ভাবে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কেউ কেউ যে মানসিকতা পোষণ করছেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যে রাষ্ট্রপতির সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে বিএনপির বা টিকে থাকার চেষ্টা করছেন, ঠিক একই ধরনের মানসিকতা আমরা দেখছি জামাতের মধ্যে। এখানে জামাত আবার আওয়ামী লীগের একটি অংশের মধ্যে কাকতালীয় একটা মেল, এটি কি কোনো মিরাকল, নাকি যার যার হিসাবে জায়গা থেকে? না, আমি যখন তার সাক্ষাৎকারটা পড়ছিলাম এবং তিনি যেভাবে তারেক রহমানের প্রশংসা করছেন এবং বিএনপির প্রশংসা করছেন, আমি ভাবলাম যে অনেক আওয়ামী লীগ আর এটা পড়বে আর তাদের গা জ্বালা করবে, কারণ তিনি বিএনপির প্রশংসা করছেন। কিন্তু তিনি তো বিএনপির প্রশংসা করছেন নির্দিষ্ট কারণে, এবং তিনি খুব অবজেক্টিভলি কথাগুলো বলছেন, কারণ বিএনপি তার পাশে দাঁড়িয়েছিল যখন এনসিপি জামাত এরা, এনসিপি হতো না কারণ তখন বোধহয় এনসিপি জন্ম হয়নি, আম, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, জামাত শিবিরের কিছু লোকজন, ইনকিলাব মঞ্চ, এরা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য আন্দোলন করছিল, তখন তো বিএনপি খুব সলিডলি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই রাষ্ট্রপতির তো বিএনপির প্রতি একটা কৃতজ্ঞতা থাকবেই। এবং তারপরে যেটা বলছিলাম যে তারেক রহমান তার সাথে যে আচরণ করেছেন, তার কৃতজ্ঞতা তো আরো বাড়বে বিএনপির প্রতি। কাজেই সেটা তো
অবাক হওয়ারও কিছু নেই এবং আওয়ামী লীগের আসলে গা জ্বালা করারও কিছু নেই। তিনি যা করছেন সেটা মানে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি করছেন। কিন্তু দায়িত্বশীলদের, আওয়ামী লীগের দায়িত্বশীলদের জায়গা থেকে কেউ কেউ মন্তব্য করছেন যে আহ যদি আওয়ামী লীগ কখনো আবার ক্ষমতায় আসে, তাহলে দলীয় হাইকমান্ড বা শেখ হাসিনা যেন এই ধরনের ভুল না করেন যে সাবেক কোনো আমলাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া। মানে তারা এতটাই ডিসঅ্যাপয়েন্টেড রাষ্ট্রপতির এই এই ধরনের এখন মন্তব্যে। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে যখন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হয় তখন অনেকেরই চোখ ছাড়া বেড়া হয়ে গেছিল যে কে এই লোক। অনেকে আমিও তাকে আমিও হ্যাঁ, অনেকে তাকে চিনতেন তার মানে দুর্নীতি দমন কমিশনে তার কাজ এবং অথবা অকাজ, তার নামে অনেক দুর্নাম আছে, এস আলমের সাথে তার মানে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই খুব আশ্চর্য হয়েছিলেন যে ইনাকে কেন, আওয়ামী লীগে কি প্রবীণ বা অভিজ্ঞ রাজনীতিকের অভাব, যা মানে যে আওয়ামী লীগ জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করেছিল, আব্দুল হামিদ 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, তারা কেন এরকম আব্দুল হামিদ বা জিল্লুর রহমানের মতো একজন প্রবীণ এবং রেসপেক্টেড নেতাকে খুঁজে পেলেন না রাষ্ট্রপতি করার জন্য? ওয়াই মোহাম্মদ শাহাবুদ্দিন, কোথা থেকে আসলেন তিনি? অনেকে কিন্তু তখন এই মন্তব্যটা করেছিল। সো হ্যাঁ, এটা আওয়ামী লীগের জন্য একটা লেসন, কিন্তু লেসনটা আবার কেন এই লেসনটা তাদের শিখতে হবে? তারা তো খুব ভালো করেই জানে যে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে শান্তিতে থাকতে চায় তাহলে দলের ভেতর থেকেই কাউকে দিতে হবে। এমনকি বিএনপি তো দলের ভেতর থেকে দিয়েও শান্তি পেল না যখন বি চৌধুরী রাষ্ট্রপতি ছিলেন। তাকে তো 1 বছরে যেতে না যেতেই তাকে ফোর্স করলো রিজাইন করতে বিএনপি। অথচ তাদের মন্তব্যটা কিন্তু কোনো ধরনের শকিং এর জায়গা থেকে এই ধরনের মন্তব্য করছেন, যারা এই ধরনের কথা বলছেন যে সাবেক কোনো আমলা বা এই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি দেওয়া ঠিক হয়নি বা ঠিক হবে না ভবিষ্যতে। আসলে কি রাষ্ট্রপতি কিছু করা ছিল আওয়ামী লীগের পক্ষে তার ওই চেয়ারে বসে অবরুদ্ধ অবস্থায়? না না, মানে 5ই অগস্ট রাষ্ট্রপতির করার কিছুই ছিল না। তার দায়িত্ব মানে কাজ একটাই ছিল যে বঙ্গভবনে বসে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা। সেটাও তিনি করেননি, কারণ প্রধানমন্ত্রী তার সাথে দেখাই করতে পারেননি, তার আগে তিনি ভারতে চলে গেছেন। তারপরে তিনি যেটা করেছেন, সেনা প্রধানের সাথে কাজ করেছেন। এই অন্তর্বর্তী সরকার গঠনে তার একটা ভূমিকা ছিল এবং সেটা তাকে করতেই হতো, কারণ তিনি রাষ্ট্রপতি। সো যত দূর সম্ভব পরিস্থিতিকে সামাল দেওয়ার তার একটা দায়িত্ব, যদিও তার কোনো নির্বাহী ক্ষমতা নেই। কিন্তু যেহেতু তিনি একটা সাংবিধানিক প্রতীক, কন্টিনিউটির একটা প্রতীক, একটা স্তম্ভ, তাকে একটা দায়িত্ব পালন করতে হয়েছে এবং তিনি সেই দায়িত্বটা পালন করেছেন। সো এটা সেনাপ্রধান যখন কোনো তার আত্মজীবনী লিখবেন, আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। নিঃসন্দেহে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, একটা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আমরা এবং শেষ করব এই অনুষ্ঠান। সেটি হচ্ছে, আপনি দেখেছেন সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে একজন ছাত্র সাথে বচসা হয় পুলিশের কর্মকর্তাদের, রমনা জোনের সম্ভবত নাকি ডিসি মাসুদের। এবং ওখানে কয়েকজন পুলিশ কনস্টেবল ছিল। ওই শিক্ষার্থীর উপরে লাঠিচার্জ করা হয়, বেদম মারপিট করা হয়, মাথায় আঘাত করা হয়। এবং ওইখানে দায়িত্বরত অবস্থায় দুজন সাংবাদিকও আহত হন, পুলিশের লাঠিপেটার শিকার হন। কেন এমনটি ঘটছে? মানে পুলিশের এটি কি আজীবনের চরিত্র, নাকি পুলিশ ওই জায়গায় ঠিক কাজটি করেছে আপনার মনে হয়? না, এটা বলতে পারেন পুলিশের এক রকমের মানে আজীবনের চরিত্র। আপনি দেখেন যাকে মার দেওয়া হয়েছে সে ছেলে আজকে ও তাদের প্রতিবাদ সভায় একটা ভাষণ দিয়েছে এবং খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার সাথে সাংবাদিক ছিল বলে এই ঘটনাটা ভিডিওতে ধারণ করা হয়েছে এবং এই ভিডিওতে ধারণ করার কারণেই আজকে আমরা প্রতিবাদের সুযোগ পাচ্ছি এবং এটা একটা প্রতিকারের আহ, সুযোগ আছে। কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা এরকম হেনস্থার শিকার হয়, তাদের কাছে তাদের ভিডিও কেউ করে না, তাদের সাথে সাংবাদিক থাকে না। তাদের কি হচ্ছে? তারা কি সুবিচার পাচ্ছে? পাচ্ছে না। কাজেই এই যে 4জন পুলিশকে ক্লোজ করা হলো এই ঘটনার জন্য, এই 4জন তো হচ্ছে একটা সিমটম, এরা তো ব্যাধি না। ব্যাধিটাকে Right. ট্যাকেল করতে হবে সরকারকে, যে পুলিশ যেন বুঝে যে সাধারণ নাগরিকের উপর আপনি এইভাবে হাত তুলতে পারবেন না। মানে ওই ছেলেকে ক্রাউডের মধ্যে থেকে ধরে নিয়ে ছোঁ মেরে নিয়ে মাটিতে ফেলে পিটানো হলো। এটা তো খুবই একটা কি বলবো নৃশংস ঘটনা। এবং এটার জন্য শুধু যারা করেছে তাদের তো শাস্তি হওয়া উচিতই, কিন্তু একই সাথে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে একেবারে নির্দেশ দেওয়া উচিত যে ইউ ক্যানট ডু দিস।
মানে সে যেই হোক, এটা ছিল ইউনিভার্সিটির ছাত্র, সাথে সাংবাদিক ছিল, সেজন্য সারা দেশ জেনে গেছে। কিন্তু এরকম ঘটনা আরো ঘটছে, যে অসংখ্য ঘটছে। হ্যাঁ ঘটছে। সো এইসব যাতে না ঘটে, বিশেষ করে নিরীহ সাধারণ জনগণ যাদের সেই ক্ষমতা নাই এই ধরনের প্রতিবাদ অর্গানাইজ করার, আম, তারা যাতে এই ধরনের নির্যাতনের শিকার না হয় সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এই ঘটনা থেকে যদি এই ঘটনাকে ধরে একটা বড় রিফর্ম, মানে যেই রিফর্ম অবভিয়াসলি অন্তর্বর্তী সরকার করে যায়নি, তারা গেছেন অন্য লাইনে। সো এই ধরনের রিফর্মই দরকার পুলিশ বাহিনীতে, যে সাধারণ মানুষের সাথে তাদের কি আচরণ করা উচিত। মানে পথে ঘাটে মানুষকে হেনস্থা করা, বা মানুষ যদি পাল্টা জবাব দেয় বা পাল্টা আপনাকে প্রশ্ন করে, তার মানেই না যে আপনি তাকে পিটাতে পারেন। মানুষ প্রশ্ন করবে। পুলিশ যদি বলে যে তুমি কোথায় যাচ্ছ, সে হয়তো বলতে পারে যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলতে হবে হঠাৎ এখানে। হ্যাঁ, এবং ঠিক আছে, সে বলতে পারে যে আমি ওখানে যাচ্ছি। তারপরে যে এই যে কথা, কেন যাচ্ছ, কি করছো, এটা কি, ওটা কি, তো এটা একটা হয়রানির পর্যায়ে চলে যায়। তো মানুষ তো প্রতিবাদ করবে। এখন প্রতিবাদ করলে যদি মার খেতে হয়, তাহলে কি মানে এটা তো হতে না, পারে না। সুতরাং কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের কোনো মাদকের কোনো কিছু কিন্তু উদ্ধার করা হয়নি। সে সোহরাওয়ার্দী উদ্যানের ওই জায়গা থেকে, ভিতর থেকে হেঁটে আসছিল, হয়তো শর্টকাটেই আসছিল, অথবা ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে মাদক সেবন করছে, কিন্তু পাইনি তো, কোনো প্রমাণ তো পাইনি। না, তাহলে এই যে এই ধরনের বিহেভিয়ার, এবং আরো একটি প্রশ্ন, যে ডিসি মাসুদ সাহেবের ইশারাতেই নিশ্চয়ই কনস্টেবল যারা ছিল তারা তার গায়ে হাত তুলেছে, তার ইশারা বা সিগন্যাল ছাড়া তারা এগুলো কিছু করেনি। সেখানে 4 জন পুলিশকে ক্লোজ করা হলো, আর এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিকই বহাল তবিয়তে থাকে। তিনি আবার বড় বড় সাফাই গাইছেন যে হ্যাঁ, 4 জনকে ক্লোজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে তাহলে কি হবে? এইগুলো কিসের? মানে এইগুলো করে কোনো লাভ আছে কিনা? এটাই তো মানে অ্যাকাউন্টেবিলিটিটা কার? অ্যাকাউন্টেবিলিটিটা তো হতে হবে যে কমান্ডে তার। এখন এসি মাসুদ আমি জানি না উনি উনি কি ভূমিকা রেখেছিলেন এখানে, কিন্তু তিনি যদি তার আশ্বাসে বা তার ইশারায় যদি এই পুলিশ এই কাণ্ডটা করে থাকে, তাহলে তো মানে প্রথমেই তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে যে তুমি হচ্ছে রেসপন্সিবল এটার জন্য। তো ওইটাই। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার মনে আছে এক সময় আম, এই লেক সড়ক দিয়ে, এই সংসদ ভবনের উত্তর প্লাজার পাশ দিয়ে যে লেক সড়ক, সেখান দিয়ে কোনো ইয়াং ছেলে মেয়ে যদি হাঁটতো, পুলিশ গিয়ে তাদেরকে ধরতো এবং বলতো যে বাসায় খবর দিব, টাকা হুম, পয়সা দাও। তো এগুলো হচ্ছে কি, যখনই পুলিশকে এই ধরনের একটা নির্দেশ বা পাওয়ার দেওয়া হবে যে তোমরা র্যান্ডম ছেলে মেয়েদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তখনই কিন্তু এই এই দুর্নীতি, এই পিটাপিটি এগুলার চলে আসবে। এখন শিক্ষামন্ত্রী যেরকম বলছেন যে বলে পুলিশ দিয়েছে। কিশোর কিশোরীদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে কেন ঘুরে বেড়াচ্ছ, তো সেটা হচ্ছে আরেকটা লাইসেন্স দেওয়া হচ্ছে পুলিশকে, যে যাও তোমরা এটা করতে পারো, কিশোর কিশোরীকে হেনস্থা করতে পারো। এখন হয়তো তারা জিজ্ঞেস করতে পারে আচ্ছা তোমরা কোথায় এত রাতে বাইরে কেন, কোথায় থাকো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাসায়, সেটা এক জিনিস। কিন্তু বাংলাদেশের পুলিশ তো সেটা করে না, করে তো হেনস্থা। আমরা তো একটা ভিডিওতেই দেখলাম তারা কি করে। প্রশ্ন হচ্ছে যে যখন জামাত বিরোধী দলে আসনে, এবং ইতিহাসের এই প্রথমবারের মতন জামাত বিরোধী দলে বসেছে, যথেষ্ট সংখ্যক আসন পেয়েছে, আপনার কি মনে হয় যে বিএনপির জন্য আগামীর পথ চলাটা কতটা স্বাচ্ছন্দ্যময় হবে, অথবা কতটা কণ্টকাকীর্ণ? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। অবশেষে বিএনপি সরকার গঠন করলেন এবং জামাত প্রধান বিরোধী দল। সত্যিকার অর্থে একটা বিরোধী দল যদি স্মার্ট বিরোধী দল থাকে, তাহলে দেশের জন্য মঙ্গল। সরকারের জন্য সরকারের যদি অন্যরকম কোনো ইচ্ছা থাকে সেটার জন্য হয়তো অমঙ্গল, কিন্তু দেশের জন্য মঙ্গল। তো জামাত বিরোধী দল কখনো এর আগে ছিল না। তো কতটা স্মার্ট হবে তার কাজে বোঝা যাবে, কাজ শুরু করার আগে বোঝা যাবে না। তবে মনে হয় যে তারা সত্যিকার ছায়া সরকার গঠনে সক্ষম হবে, এবং তারা যত না গঠনমূলক সমালোচনা করবে, তার চেয়ে বেশি তাদের টার্গেট অনুযায়ী সমালোচনা করবে। এই টার্গেট সমালোচনাটা কিন্তু, টার্গেট আপনার আলটিমেটাম দেওয়াটা কিন্তু দেশের জন্য, জাতির জন্য মঙ্গলকর নয়। এটা আমার কাছে মোটা দাগে মনে হয়। টার্গেট সমালোচনা বলতে ঠিক যদি একটু ব্যাখ্যা করতেন, টার্গেট সমালোচনা। টার্গেট সমালোচনা জামাতকে উপরে ওঠার জন্য যে কোনো ভাবে
যে কোনো ভাবে বাদকে প্রতিষ্ঠিত করার জন্য, যে কোনো ভাবে তাদের চিন্তাধারার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সবার জন্য যে ইসলাম সেই ইসলাম না, তাদের চিন্তাধারা প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ আপনার আন্দোলন করবে এবং সর্বোচ্চ সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করতে পারে যে কোনো সময়। এটা সরকারের কখনোই ভুলে যাওয়া ঠিক হবে না। এবং গ্রুপ মেজরিটির ক্ষেত্রে যদি প্রশ্ন করি, যে ইতিহাস বলে গ্রুপ মেজরিটি কখনোই কারোর জন্যই মঙ্গলজনক হয়নি। বিএনপি এবার 2/3 বেশি আসন নিয়ে তারা সরকার গঠন করেছে। আহ বেশি না হলেও মোটামুটি 2/3। আপনার কি মনে হয় বিএনপির একজন নেত্রী হিসেবে, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ইতিহাস কি ফিরে আসবে, নাকি যথেষ্ট সাবধানতার সঙ্গে চলে বিএনপি হয়তো সেই ধরনের আশঙ্কা কাটিয়ে উঠতে পারবে? দেখেন, বিএনপির এখন যিনি কর্ণধার, উনি অনেকটা সাফারিং এর মধ্যে দিয়ে ওনার ব্যক্তি জীবন, দলীয় জীবন এবং পারিবারিক জীবনকে অতিবাহিত করেছেন, যেটা চিন্তা করা যায় না। সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য না, একটা মানুষ মারা গেলেও মানুষ সে নিজে চলে গেল, যারা আত্মীয় স্বজন আছে 10 দিন 5 দিন কান্নাকাটির পরে সেটা একটা সময় মনকে প্রবোধ দেওয়া যায়, কিন্তু একটা মানুষ বছরের পর বছর বিদেশে এইভাবে থাকা একটা বিরাট ব্যাপার, বিরাট কষ্টের ব্যাপার। এবং না পাওয়ার যে বেদনা, যে দুঃখ, যে দুর্দশা, সবগুলোই তাকে পোহাতে হয়েছে। সেইখানে উনি এই জিনিসগুলো উনার মনে থাকবে। আমার মনে হয় উনি যাদের উত্তরসূরি, আমার মনে হয় ওনার মনে থাকার কথা। এবং সেটা মনে থাকলে উনি 2/3 কেন, আরো যদি বেশি হয়, সম্পূর্ণই হয়, তারপরেও জনগণ যে ক্ষমতার উৎস, এই কথাটা উনি ভোলার কথা না। কারণ শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছে, 2/3 না, প্রায় পুরাটাই তার নিজস্ব সরকার দিয়ে চালিয়েছে। তার সময় বিরোধী দল ছিল নামমাত্র বিরোধী দল, ড্রয়িং রুমের বিরোধী দল, সেই বিরোধী দলকে নিয়ে দেশ চালিয়েছে। উনি যা বলেছেন মোটের উপর সবই কাজ করেছে। সেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, এবং ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় তারা সবচেয়ে বেটার কাজ করতে পারে। আমার ধারণা জনাব তারেক রহমান সাহেব উনি অবশ্যই এই শিক্ষাটা নিয়েছেন এবং ভালো কাজ করবেন। কিন্তু আপনি তো আশাবাদের কথা বলছেন, আবার আমাদের অভিজ্ঞতা তো বলে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের চরম শিক্ষা। এটাও সত্যি, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এবং তাদের এই শিক্ষা না নেওয়ার অনেক কারণ আছে। কারণ তাদের অপরিমিত ক্ষমতা থাকে তাদের হাতে, যে ক্ষমতা অক্ষয় অব্যয় তারা মনে করে, এবং প্রাথমিক দৃষ্টিতে ওরকমই মনে হয়। তারপরে যখন ধরে, ওই যে বলেন না যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, তো এই যে ধরে, তখন কিন্তু আর ছাড়া পাওয়া যায় না। তো এইটা বুঝতে হবে যে যারা এই জিও পলিটিক্সে হ্যান্ডেলিং করেন, তারা কিন্তু -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্যই করেছেন, এবং এইটার যে কোনো মূল্যে যে কোনো সময় তারা তাদের জিনিসগুলো যাতে একদম সত্যতে পরিণত হয়, এই জন্য কিন্তু তারা যে কোনো পন্থা অবলম্বন করবেন। আমার কাছে মনে হয় যে এই ইতিহাস থেকে তারা নেন নাই বলে ইতিহাস তাদেরকে ছেড়ে দেন নাই। এবং তারেক রহমান সাহেব যদি ইতিহাসের কাছ থেকে নিশ্চয়ই উনি ভালো কিছু করবেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমেই সাধারণ মানুষ খানিকটা হলেও ধাক্কা খেয়েছে, খুব বেশি ধাক্কা নয়, 2-1 জন মন্ত্রী হিসেবে যারা ঢুকেছেন সরকারের, যথেষ্ট বিতর্কিত ব্যক্তি হিসেবেই তারা চিহ্নিত। এবং এই প্রশ্নটা আপনার কাছে করা বিব্রতকর কিনা আমি জানি না। আপনাকে নিয়ে অনেক অনেক ধরনের কথা ভাবছিলেন যে আপনি হয়তো বিশেষ কোনো জায়গায় স্থান অর্জন করে নেবেন বা আপনাকে রাখা হবে, সেই জায়গা থেকে কেউ কেউ হতাশ হয়েছে। আবার ডক্টর খলিলুর রহমান মতন মানুষকে, যিনি চরম বিতর্কিত, বিএনপি যার পদত্যাগ দাবি করেছিল, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে। আপনি বিএনপি নেত্রী হিসেবে কি বলবেন, অথবা টক শোতে আপনি একজন বোদ্ধা হিসেবে এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে কি বলবেন?
দেখেন, আমি যেটা বলবো সেটা হলো যে খলিল সাহেবকে কেন নেওয়া হলো, এটা আমার কাছে মনে হয় যে এটা লোকালের উপর ডিপেন্ড করে না। এটা খলিল সাহেবকে যে অনেকটা আপনার বাধ্য হয়ে নিতে হয়েছে, এটা এই সরকার, বর্তমান সরকার আপনার যখন ইলেকশন নিয়ে তারা দিচ্ছিল ইন্টারিম গভর্নমেন্টকে, তখন থেকে ওনারা বলছিলেন যে তিনজন মন্ত্রীর মধ্যে একজন খলিলকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য। কিন্তু সেটা তো হয়ই নাই। তারপরেও তারা আর পরে উচ্চবাচ্য করেনি। পরবর্তীতে যখন এটা মেনে নিতে হলো, তখন মনে হয় যে এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। তো যে রহস্যগুলো লুকিয়ে আছে আপনিও আন্দাজ করেন, আমিও আন্দাজ করি, আমরা তো কেউই বলতে পারবো না। আর মন্ত্রীদের যোগ্যতা নিয়ে যে কথাগুলো বলেছেন, মানুষ তো ঠকে ঠকে শিখে, দেখে দেখে শিখে। তারা নতুন আসছে, হয়তো বা অভিজ্ঞতা তাদেরকে শিখাবে। এবং তারা যদি অতীত থেকে শিক্ষা নেয়, যেমন অতীতের মন্ত্রীরা কিভাবে কাজ করেছে, কিভাবে করে বদনামের শিকার হয়েছে, কিভাবে করে সুনামের অধিকারী হয়েছে, এই জিনিসগুলো যদি তারা শিক্ষা নেন, তাহলে তারা নিজেরা কাজ করতে পারবেন। আর নইলে এখানে আমলাতান্ত্রিক একটা আধিক্যের জায়গার মধ্যে পরিবেষ্টিত হয়ে যাবে। এই কারণে যে যদি অনভিজ্ঞই থেকে যায়, তাহলে আমরা কিন্তু খবরদারি করবে, এটাই আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দলে জামাত যে বসলো, মানে রাজপথের একজন নেত্রী হিসেবে বা একজন প্রতিষ্ঠিত মানে সাবেক সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে বিএনপির জন্য সরকার পরিচালনাটা স্বাচ্ছন্দ্যময় হতো, নাকি জামাত ইসলামী বসেছে তারা প্রথমবারের মতো বসলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তো নিশ্চয়ই অনেকের ধারণা আছে, সেই জায়গা থেকে যদি কম্পারিজনের এই জায়গাটা নিয়ে আসি, আপনি কি বলবেন কারা আসলে বিরোধী দলে থাকলে ভালো হতো? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী করে রেখেছেন। আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ব্যক্তিগত সম্পর্কের ভীষণ মানে খারাপ অবস্থা, টানাপোড়েনের মধ্যে থাকে। কিন্তু দুইটা দলের গণতান্ত্রিক নেচার প্রায় এক। গণতান্ত্রিক নেচার, যেটা আমি বলি, আদর্শ, উদ্দেশ্য, এই জিনিসগুলো। কিন্তু এখন যারা বিরোধী দল, তাদের গণতান্ত্রিক নেচার এক না। তারা কিন্তু গণতন্ত্রকে ধারণ করে না। তাদের দলে দেখেন, যখন যাকে বলবে তোমাকে মনোনয়ন দেওয়া হলো, তার মানে তুমি মনোনীত। তোমাকে দেওয়া হলো না, তুমি মনোনীত না। সে কিন্তু আর কোনো উচ্চবাচ্য করতে পারে না। তো এই যে কোনো শব্দ করতে পারে না, এবং তাদের যে কাজ দেওয়া হয় সেটা তারা করতে বাধ্য। তো এই যে এটা, তাদের মধ্যে গণতন্ত্র নাই। এক না একতন্ত্র থাকতে পারে। তো আমি স্বৈরতন্ত্রের কথা বলছি না এই কারণে, যদিও তারা নেচারের দিকে অনেকটা এরকম, কিন্তু যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার সরাসরি কাজ করে নাই, তাই আমি এটা বলছি না। আমি বলছি যে তাদের তাদের সঙ্গে আপনার অনেকটা দূরত্ব হলো আদর্শগত। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ওই গণতন্ত্রের আদর্শগত জায়গায় দূরত্ব নেই। সেক্ষেত্রে নিশ্চয়ই মানে অনেকে বিএনপির পক্ষ থেকে অনেকে মন্তব্য যে জামাতের চেয়ে অন্তত বিরোধী দলে আওয়ামী লীগ থাকলে ভালো হতো, এমন মন্তব্য অনেকে করতে শোনা যায়। আপনি কি মানে আপনি কি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন? দেখেন, আওয়ামী লীগের সঙ্গে হলে যে কথাটা বললাম, যে এই যে আদর্শগত একটা জায়গা, আরেকটা জিনিস যারা বলে, তারা অনেক সময় এই জিনিসটা না বুঝেই বলে। আওয়ামী লীগের সময় দেখেন, আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল, অনেক দিন হরতাল ধর্মঘট করেছে, অনেক কিছু ক্ষতি হয়েছে রাষ্ট্রের। বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন বিএনপিও হরতাল অনেক দিন করেছে, অনেক রকম আন্দোলন, রাজপথে অনেক আগুন জ্বলেছে। তখনও কিন্তু গণতন্ত্র শান্তিতে থাকে না। আর এখন একদমই ডিফারেন্ট। এটা কি হবে, যেমন কালকে একটা নতুন নীতিমালার মধ্যে ফেলে দিয়েছিল। বিএনপি যদি ওইখান থেকে উত্তরণ না ঘটাতে পারতো, তাহলে কিন্তু ক্ষতি হতো। যে তারা সবাই মিলে সংস্কারের ওই জুলাই সনদে আবার সিগনেচার এমপিরা না করলে তারা শপথ নিবে না। আচ্ছা বলেন, যে আপনি আলাদা আলাদা ফ্যামিলি, আমাদের মধ্যে ইন্টিমেসি আছে, ভালোবাসা আছে, কিন্তু আমি যদি ঘোষণা দেই, আমি পান্না ভাই যদি এই একটা খারাপ কাজ দিয়ে বলি যে আপনি যদি এই কাজটা না করেন,
আমি খাবো না, তাতে আপনি কি করার আছে আপনি বলেন? আমি খাই বা না খাই, আপনি তো রাষ্ট্রের এগেনস্টে যেতে পারেন না। আমি খাই বা না খাই, আপনি তো আপনার পরিবারের চরম একটা ক্ষতি করতে পারেন না। আপনি আমার জন্য অনুশোচনা করতে পারেন, বাট এইখানে আপনার কোনো হাত নাই। আপনার আমার এখানে তো শপথ নেওয়া, আরেকটা তো জীবন মরণ সম্পর্ক সমস্যা। তা আপনি তো জীবন মরণ সমস্যাকে উতরে দিতে পারেন না। এই এই জায়গায় আমি বলবো যে এই জায়গাটা হিসাব করলে তখন মনে হয় যে আওয়ামী লীগ হলে এইরকম হতো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের জায়গা থেকে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলা শুরু করে দিয়েছে। আইনগতভাবে মানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো পর্যন্ত নিষিদ্ধ। আহ তাদের এই যে আহ স্বতঃস্ফূর্ততার সঙ্গে দলীয় কার্যালয় খুলে ফেলা, এটি কি বিএনপির প্রতি এক ধরনের বিশ্বাস থেকে তারা এই কাজগুলো শুরু করে দিয়েছে? মানে ডক্টর ইউনূস সরকারের যে 18 মাস বা অন্তত শেষ দিন পর্যন্ত তারা তো এটি সুযোগ পায়নি, এটি সাহস পায়নি। এটি কি বিএনপি একটা সরকার চেঞ্জ হলে, আমি যে এটা বুঝলাম, একটা সরকার চেঞ্জ হলে এমনি কিছু মানুষ আরেকটা সরকারের, ধরেন আওয়ামী লীগ সরকার আর এখনকার বিএনপি সরকারের মধ্যে একটা সরকার ছিল, হ্যাঁ, রেভলিউশন হোক বা না হোক, একটা সরকার চেঞ্জ হলে যারা বিপদগ্রস্ত তারা মনে করে আমাদের জন্য একটু পোয়াবার, এটার একটা ব্যবস্থা তারা নিজে থেকে কিছু করতে পারে। আর সরকার চেঞ্জ হতে হতে একটা সময় লাগে, কেবল ক্ষমতা কি দায়িত্ব বুঝে নিয়েছে, এখন দায়িত্ব পালন করার পালা। তো আর বিএনপি আপনি জানেন, বিএনপি যখন ইলেকশনের আগেও বিএনপি কখনো আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে ছিল না, আওয়ামী লীগের বিচার হোক এটার পক্ষে আমরা, আওয়ামী লীগ জাগৃত কর্ম করেছে তার বিচার হোক। কিন্তু যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো ডক্টর ইউনূস সরকারের বা আপনার নির্বাহী আদেশে হলো, নির্বাহী প্রধানের চেঞ্জ হওয়ার পরে কিন্তু সেই নির্বাহী প্রধান চেঞ্জ হওয়ার পরে পরবর্তী নির্বাহী প্রধান যদি কিছু না বলেন, তাহলে কিন্তু আপনার ওই নির্বাহী প্রধানের কথাই বলবৎ ওইভাবে থাকার কথা না। যদি পরবর্তী নির্বাহী প্রধান বলে যে ওইটাই বলবৎ থাকবে, কারণ এখানে কিন্তু কথাটাই হচ্ছে নির্বাহী প্রধানের। আপনি খেয়াল করেন, এখানে কিন্তু আইনকে তোয়াক্কা করা হয়েছে, এখানে নির্বাহী প্রধান যা বলেছে সেইভাবে স্থগিত বা নিষিদ্ধ করা হয়েছে। আর বিএনপি এটাই মনে হয় আওয়ামী লীগ মেন্টালি এই ব্যাপারে একটুখানি ডেসপারেট হয়েছে যে বিএনপি তো নিষিদ্ধ চায় নাই, তাহলে আমার পার্টি অফিস খুলতে দোষের কি? তো বিএনপি তো বারবার বলেছো, প্রশ্ন উত্তরে বলেছো আমাদের কারণ রাজনীতি নিষিদ্ধ করার মানসিকতা আমাদের নাই, আমরা এটা চাই না। তো এখন আমরা আসলে কয়েকদিন দেখতে পারি যে কি হয়। তো আমার মনে হয় যে যাদের মামলা মোকদ্দমা আছে তারা তো আর ওই অফিসে গিয়ে বসতে পারবেন না, কিছু না, যাদের মামলা নাই কিছু না, নর্মাল আওয়ামী লীগ সাপোর্টার, তারা যদি যায় বসে হয়তো বা দল কিছু বলবে না। আমি সম্পূর্ণরূপে এটা জানিও না, এর বাইরে। আপনি আপনার ব্যক্তি জায়গা থেকে বা রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা থেকে কি বলবেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে সেটি খুব দ্রুত বিএনপি সরকার, এটা তো আপনারই সরকার, সে বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা? আমি মনে করি যে একটা, যেমন ধরেন আপনার এই কথায় মনে হলো যে আমাদের চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে একটা নির্বাচনী বক্তব্যে উনি বলেছেন যে সাধারণ আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তাহলে আমাদের কোনো বাধা থাকবে না। আপনি নিশ্চয়ই শুনেছেন। তো তার ছেলেমেয়েরা যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তো এই যে এটার মানে কি? এটা তো কিন্তু এটার পরে এনসিপি জামাত এটা নিয়ে বেশ কথা বলার চেষ্টা করেছে, কিন্তু উনি ওনার জায়গায় স্থির থেকেছেন। তো আমার মনে হয় যে এটাই ঠিক, উনি যেটা বলেছেন ওটাই উনি হয়তো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য এখনো পর্যন্ত শুভকামনা অবশ্যই সবসময় জানাই। তারপরে যারা শুভকামনা করে তারা সবসময় করে। আমার তো কিছু হবে না, দেখা যাবে যে আপনাদের এত শুভকামনা চাইতে চাইতে যদি কিছু হয় সেটা আপনাদের জন্য, আমার জন্য না। আমার চাই আপনি যোগ্যতম স্থানে যান।